নমস্কার, আমি রূপসা। অবকাশ সাহিত্যপত্রের চ্যানেলে আপনাকে স্বাগত। বীরভূমের অন্যতম লিটল ম্যাগাজিন তারাশঙ্কর জন্মশতবর্ষে উমা শশী পুরস্কার ভূষিত অবকাশ সাহিত্যপত্র। অবকাশ সাহিত্যপত্রের প্রতিষ্ঠাতা সম্পাদক সাহিত্যিক ডক্টর রামকৃষ্ণ মণ্ডল জন্ম ও কর্মসূত্রে বীরভূমের মানুষ। সিউড়ি বিদ্যাসাগর কলেজের প্রাক্তন অধ্যাপক। বর্তমানে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা 12। বাচিক শিল্পী ডক্টর শান্তনু মণ্ডল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক। আজকের গল্প ডক্টর রামকৃষ্ণ মণ্ডলের বন্দরের কাল। গল্পটি লেখকের প্রিয় গল্প 25 গল্পগ্রন্থ থেকে গৃহীত। গল্প পাঠে ডক্টর শান্তনু মণ্ডল। শুরু হচ্ছে আজকের গল্প বন্দরের কাল। আকাশ ঘোলা মেঘে ভরা। সন্ধ্যা নেমেছে এরই মধ্যে। সন্ধ্যার মুখে বিদ্যুতের আলো মিটিমিটি জ্বলে। বোধহয় তুলসী তলায় সন্ধ্যা দেখানোর মতোই গ্রামের দেবদেবীদের সাঁঝের প্রদীপের আলোকে একটু উজ্জ্বল করে দিয়ে বিদায় নেয়। লোডশেডিং 2 ঘন্টা 3 ঘন্টা, তারপর ফাঁকে ফাঁকে আসে যায়, যেন ফাঁকিবাজ পাহারাদার, একটু দেখা দিয়েই চম্পট। শুভমিতা হেঁড়িকেল জেলেই রেখেছিল, দম কমানো ছিল। কল ঘুরিয়ে আলোর পোলতে বাড়িয়ে দিল। শুভমিতা আজ সকালের দিকে পলাশডিহির বাড়িতে এসেছে। পাকাপাকিভাবে মহকুমা শহরের শ্রীপুরের বাড়ি ছাড়বার আগে গ্রামের এই বাড়ির কিছু খুচখাচ কাজ সেরে নিতে হবে। জমির খাজনা দিতে হবে, ইলেকট্রিকের বিল মেটাতে হবে। খামার বাড়িতে গোয়ালঘরের চালার টিন ঝড়ে কিছুটা উড়ে গেছে, মিস্ত্রি ডেকে তার সারাই করতে বলে দিয়েছে বলাইকে। বলাই ওদের বাড়ির দীর্ঘদিনের মাহিন্দার শ্যামদাসের ছেলে। বর্তমানে ওই সব কিছু দেখে। এখন ঘরে চাষও নেই, গরুও নেই। সুকান্ত ঘরের চাষ অনেকদিন আগেই তুলে দিয়েছিল। শহরের বাড়ি থেকে নিয়মিত গিয়ে আর চাষ করা সম্ভব হচ্ছিল না। একে শরীরের অসুস্থতা, তাতে চাকরির ব্যস্ততা, সুতরাং কিছু জমি বেচে দিতে হয়েছে। এজলামি পুকুরের অংশ অনেক বেচে দিয়েছে। যে কয় বিঘে জমি এখনো আছে, ওই জমি ঠিকেতে চাষ করে বলায়। ওদের গোয়াল ঘরে সে গরু রাখে, ধানও তোলে খামারে। ও আছে বলে কদমগুড়োতে এখনো বড় বড় মাছ হয়। শহরে থেকেও মাঝে মাঝে মাছ খাওয়া হয়। শ্রীপুরের বাড়িতে পৌঁছে দেয় বলায়। পুকুর পাড়ে, খামার বাড়িতে আম গাছ, বসত বাড়ির উঠানে কাঁঠাল গাছ সব দেখাশোনা করে বলাই বলে এখনও তা ঠিকঠাক বহাল আছে। বলাই ওদের দৌলতে বউ ছেলে নিয়ে সুখেই আছে, ওদেরও স্বস্তিতে রেখেছে। 20 কিমি দূরে ঝকঝকে আলোয় ঘেরা হইচইয়ে ভরা শহরের পরিবেশ ছেড়ে মাঝে মাঝে গ্রামের এই শান্ত পরিবেশে শুভমিতা প্রায় 2 যুগ ধরে আসছে। তবে সম্প্রতি আসা যাওয়ার প্রকৃতিতে তফাৎ ঘটেছে। মাস 8 আগেও সঙ্গী ছিল সুকান্ত, দীর্ঘ 27 বছরের সঙ্গে, সুখে দুঃখে আনন্দ বেদনার সমভাগী। সেই কবে কুল ভাঙা আবেগের ঢেউয়ে উথাল পাথাল 19 ছোঁয়া যৌবনের রঙিন দিনগুলিতে যাকে সে একান্ত আপন করে পেয়েছিল বৈদিক মন্ত্রের মেঘমন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে। সে তাকে আদর করে ডাকত মিতা বলে। এই সেদিনও। আজ সব ফাঁকা করে দিয়ে সে চলে গেছে। ঝিঝি ডাকছে একটানা। বৃষ্টি দেব দেব করেও মেঘের কৃপণতায় অসহ্য গুমসানি। টিনের কোঠাবাড়ি, এই আষাঢ়েও কাঠফাটা দিনমান রোদে তেতে ফাল টিনের গা জুড়োয়নি এখনো। পূব দিকে দেওয়াল ঘেঁষে হেরিকন জ্বলছে। শুভমিতা পিছন ফিরে দেখল তার লম্বা ছায়া দেওয়ালে টাঙানো সেই ছবিটাকে ঢেকে দিয়েছে। তাদের যুগল ছবি, বিয়ের পরে পরেই তোলা। 27 বছর এক দেওয়ালেই টাঙানো। সুকান্তর সঙ্গে ঘনিষ্ঠ তার নববধূ শুভমিতা, হাসি হাসি মুখ। ওই যুগলবন্দির ছবি তোলবার সময় ফটোগ্রাফার নির্দেশ দিয়েছিল, একটু ঘনিষ্ঠ হন দুজনে। বৌদি, আপনি দাদার কাঁধে মাথা রাখুন। দাদা, আপনি বৌদির কাঁধে হাত রাখুন। একটু আনন্দ আনন্দ ভাব, একটু হাসুন মৃদু। ব্যাস, ঠিক আছে। হ্যাঁ, এই দিকে তাকান। ক্লিক করে শাটার টিপে দিয়ে ছবিতে চিরবন্দি করে দিয়েছিল ওই মুহূর্তটা।
ইনস্ট্যান্ট মেড ইটার্নিটি। ব্রাউনিংয়ের কবিতা মনে পড়ছে শুভমিতার। এই তো সেদিন দুই মেয়ে, দুই জামাই, নাতি নাতনি হইচই বাঁধিয়ে বিয়ের 25 বছর পূর্তি অনুষ্ঠান করল। শ্রীপুরের বাড়ির ডাইনিং হলটা আলোই আর ফুলের সাজে মোহময় হয়ে উঠেছিল। সিডিতে মৃদু স্বরে বাজছিল রবীন্দ্রসঙ্গীত। সেদিন দুজনে দুলেছিনু বনে, আরও কত কি প্রেম ও পূজা পর্যায়ের গান। মেয়ে জামাই মিলে সম্মিলিত ঘোষণা রেখেছিল 50 বছর পূর্তিতে উঠোনের বাগানে বসবে আসর। ছাদনাতলা বান্না হবে ফুল দিয়ে, টুনির বিচিত্র বর্ণে সারা বাড়ির রঙিন হয়ে উঠবে। সুবর্ণ জয়ন্তী বলে কথা, ধুমধাম করতে হবে না? বড় মেয়ে বলেছিল, উপস্থিত বরবধূ মনে করুন আপনাদের সেই শুভ দিনটির কথা। ছোট দাদু, ছোট ঠাকুমা ঢোল সানায় বাজিয়ে, রায় বেশে নাচিয়ে এই বিয়ের আসর মাতিয়েছিল। দুঃখের বিষয় সেদিন আমরা সে উৎসব দেখতে পাইনি, কিন্তু সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আমরা সবাইকে মাতিয়ে দেব। আমরা তখন ব্যান্ড বাজাবো, অবশ্যই ভূমি ব্যান্ড। তার তালে তালে আপনাদের এই অপগণ্ড এই নাতি নাতনি সেদিন ভাংরা নাচবে। সেদিন তো ওরা হয়ে উঠবে ইয়ং ম্যান, ইয়ং লেডি। বড় মেয়ের ঘোষণা সম্মিলিত হাততালিতে গৃহীত হয়েছিল। দুই মেয়ে, তিস্তা আর তোরসা, যমজ। সুকান্ত তখন উত্তরবঙ্গে। তিস্তার ওপর একটি নতুন ব্রিজ হচ্ছিল। ও ছিল পূর্ত বিভাগের বাস্তুকার। সেতু নির্মাণের দেখভালের দায়িত্ব ছিল ওর ওপর। শুভমিতাকে নিয়ে বাসা করেছিল। তখনই দুই মেয়ের জন্ম। সুকান্ত বলেছিল, এরা আমাদের জীবনের নদীর মতন তরঙ্গ তুলেছে, নাম হোক তিস্তা, তোরসা। তো সেই 24 বছর আগে শুভমিতা ও সুকান্তকে ভরিয়ে দিয়েছিল ওই দুই মেয়ে। যমজ বোনের মধ্যে 10 মিনিটের বড় তিস্তার বিয়ে হয়েছে 6 বছর আগে। পরের বছরই তোরসার বিয়ে দিতে পেরেছিল ওরা। দুই জামাই ইঞ্জিনিয়ার। বড়টি KMDর, ছোটটি দুর্গাপুর স্টিল প্ল্যান্টের। বড় ছেলে 4 বছরের সুদীপ, ছোটর মেয়ে 3 বছরের সুতনুকা। ভালোই তো চলছিল, কিন্তু হঠাৎ নড়ে উঠল মহাকালের জটা। বহ্নিতে যে পুরে খাক অকাল বসন্ত হিল্লোলের নায়ক কন্দর্প, শুভমিতার জীবনের পুষ্পকেতন। এক সন্ধ্যায় তার হৃদয়স্পন্দন থেমে গেল অতর্কিতে। যাকে হার্ট অ্যাটাক বলে সবাই চেনে, তারই কঠোর স্পর্শে নিথর হয়ে গেল সুকান্তর দেহটা। হাসপাতালে দেওয়া হয়েছিল আক্রান্ত হওয়ার কিছুক্ষণের মধ্যেই। ডাক্তার জীবন রক্ষার ওষুধ পুড়ে দিয়েছিলেন ওর ধমনীতে। শুভমিতা ওর হাতটা ধরে পাশে বসে, ফ্যাকাশে মুখ, দুরু দুরু বুক। কয়েক মিনিট পর ঘোলাটে চোখে কয়েক সেকেন্ড সুকান্ত তাকালো এদিক ওদিক, খুঁজছিল বুঝি তার প্রাণের মিতাকে। শুভমিতা ব্যাকুল হয়ে হাতটা চেপে ধরে বলেছিল, এই যে আমি। কিন্তু সে কি শুনল সেই ব্যাকুল ডাক? মুহূর্তে চোখ কপালের দিকে উঠল, মাথাটা কাত হয়ে গেল ডান দিকে। দিশেহারা শুভমিতা কান্নায় ভেঙে পড়েছিল, লুটিয়ে পড়েছিল ওর প্রিয়তমের বুকে। সম্বিত হারিয়েছিল। চেতন ফিরল, দেখল ও দিদির কোলে শুয়ে আছে। সাদা কাপড়ে ঢাকে দেওয়া হয়েছে সুকান্তর দীর্ঘদেহ। ঝড় উঠল। জানলা দরজার পাল্লা হাওয়ার বেগে দ্রুম দ্রুম শব্দ লাগছে, খুলছে। টিনের চালের দরবর শব্দ, বৃষ্টি। বড়মা, টর্চ আনো গো, লন্ঠন নিভে গেল, শিল পড়ছে। পারুল ডাকছে রান্নাঘর থেকে। ওর কাছে থাকে সর্বক্ষণের কাজের মেয়ে। তার মেয়েদের থেকে কিছু বড়। বিয়ে দিয়েছিল বাপ, কিন্তু জামাই আর তার মায়ের খাঁক মেটাতে পারেনি, তাড়িয়ে দিয়েছিল তাই। বাবার স্বল্প রোজগারের সব জমানো টাকা, মায়ের একমাত্র মূলধন 3খানা গয়না ওরা আত্মসাৎ করেছে। পারুল শাঁখা সিঁদুর পরে ওই যন্ত্রণাময় স্মৃতিকে বহন করছে। শুভমিতা ওকে মেয়ের মতোই দেখে। টর্চের আলো ফেলে শুভমিতা রান্নাঘরে গেল। লণ্ঠনটা জেলে দিয়ে বড় ঘরের বারান্দায় এসে দাঁড়ালো। গ্রিলের ফাঁকে উঠোন বিদ্যুতের ঝিলিকে দৃশ্যমান। ক্রমশ সাদা হয়ে যাচ্ছে শিলাপাতে। ঝড়ে দুলছে উঠোনের কাঁঠাল গাছ। শাখা প্রশাখা কাণ্ডে ঝুলছে অজস্র কাঁঠাল। হঠাৎ দমকা ঝড়ের বেগে কাঁঠাল শুদ্ধ ভেঙে পড়ল একটা ডাল।
শুভমিতারও কি সুকান্তের হঠাৎ মৃত্যু এরকম নিশ্চিত আশ্রয় থেকে পেরে ফেলেনি? ছোট মেয়ে তোরসার বিয়ে দিয়ে ওরা বেশ নিশ্চিন্ত হয়েছিল। পরম প্রশান্তিতে ভরে উঠেছিল শুভমিতা সুকান্তের জীবন। ওর বিয়ে যতদিন দিতে পারেনি ততদিন কেমন মনমরা হয়ে থাকতো সুকান্ত। শুভমিতার ছোট ভাই প্রশান্তই পাত্রের সন্ধানটা দিয়েছিল। অভাবিতভাবেই মিলেছিল মনের মতো ছেলে। বিয়ে বিদায়ের সকালে শোকাচ্ছন্ন শুভমিতা কান্নায় ভেঙে পড়েছিল। চোখের জল মুছে দিয়ে সুকান্ত ওর দুকাঁধে হাত রেখে বলেছিল, কেঁদো না মিতা, এবার তো আমরা নিশ্চিন্ত। সত্যিই নিশ্চিন্ত। কয়েকটা দিন শোকের মধ্যে থেকেও শুভমিতা তা বুঝল। বিয়েবাড়ির হইচই মিটে গেলে শুভমিতা বলেছিল, দেখো তুমি আর এখন থেকে বেশি পরিশ্রম করবে না, প্রতিদিন এত তোমার ঘোরা চলবে না কিন্তু। সুকান্ত হেসেছিল, বলেছিল, তাই কি হয়? এখন আমার প্রমোশন হয়েছে, অফিসের ছোট কর্তা তো আর নেই, এখন তো বড় কর্তা। আমার ডিভিশনের সব জায়গাতেই আমার তো কাজের গতি দেখে বেড়াতে হবে। কিন্তু আমার যে গতিরুদ্ধ, একা একা বাড়ি আগলে রোজ ঘরে বন্দি সকাল থেকে সন্ধে। শনি রবিবারও তোমার ফুরসত নেই, গ্রামে যাও, সে ঠিক আছে, কিন্তু এবার থেকে আমাকেও গ্রামে নিয়ে যেতে হবে। একা এই ফাঁকা ঘরগুলোকে আমার ভারী খারাপ লাগে। পারুল রয়েছে তো, ওর সঙ্গে তোমার যত কথা। আর দেখো, আমরা দুজনে গ্রামে চলে গেলে পারুল বেচারা একা কি করে থাকে। সে ঠিক, কিন্তু আমারও তো ইচ্ছে করে সেই দিনগুলো ফিরে পেতে। কোন দিনগুলো? সেই যখন বাসা করনি, সপ্তাহের শেষে ফিরতে গ্রামে, 5টা দিন কাকা কাকিমা আর আমি বসে থাকতাম তোমার অপেক্ষায়। রাত 10টার বাসে তুমি ফিরতে বাড়ি। কাকা শ্যামল দাদাকে লণ্ঠন নিয়ে বাস স্ট্যান্ডে পাঠাতেন। শ্যামল দাদা তোমার ঘরে পৌঁছে দিয়ে ঘরে যেত। চারিদিকে শুনশান। মরুর পুকুরের পাড়ে কোনো গর্ত থেকে শিয়াল ডেকে উঠত হুক্কা হুয়া। সেই শব্দ রাতের নিস্তব্ধতায় কেমন একটা গা ছমছমে ভাব জাগাতো। ঘুরে ফিরে গ্রামের কথা আসতো ওদের নিভৃত আলাপচারিতায়। বিয়ের পর প্রথম তখন গ্রামের বাড়িতে বাস করতে গেছে শুভমিতা। মহকুমার শহরে যার শৈশব কৈশোর কেটেছে, যৌবনের রঙিন স্বপ্ন দেখতে দেখতে কলেজের গণ্ডিতে ঢুকে বন্ধুবান্ধবদের সঙ্গে কলকোলাহলের জীবন ওর যখন মুখরিত, সেই সময় সুকান্ত গেছিল বর বেশে। ওকে এনে তুলেছিল নদী বন পাহাড়ের কোল ঘেঁষা এই পলাশটিহিতে। বিয়ের আগে মায়ের শঙ্কা ছিল। বলেছিলেন, ওই ছেলের গ্রামে বাড়ি, বাবা নেই মা নেই, কাকা কাকিমার কাছে বউকে রেখে ও থাকবে শহরে, আর সপ্তাহান্তে 1.5 দিনের জন্য বাড়ি যাবে। আমার শুভ হাঁপিয়ে উঠবে। তুমি মেয়েটাকে বনবাসে দেবে নাকি? বাবা হেসেছিলেন, বললেন, সব বুঝেই আমি বিয়েতে মত দিয়েছি। ওই কাকা কাকিমা ছেলেটাকে মানুষ করেছে, ও বড় হয়েছে ওদের স্নেহ যত্নে। নিঃসন্তান ওই দম্পতির নয়নের মণি হয়ে থাকবে তোমার মেয়ে। ওর কাকিমা কাকা জানিয়েছে যে কিছুদিন পর ওদের বৌমা অবশ্যই বাসাতে যাবে। মার মন তখনও সন্দিগ্ধ। তা বলে ওই নির্জনে আমার মেয়ে থাকবে কি করে? এত হইচইয়ের মধ্যে ও শহরে বড় হয়েছে। বাবা বলেছিলেন, দেখো শুভর তোমার মেয়ের যে উদার মন, ওর কোনো কষ্ট হবে না, দেখো। তাছাড়া গ্রামের নিরিবিলি প্রকৃতির মধ্যে পাড়া প্রতিবেশীদের আপন করা ডাক আমি শুনেছি। ছোটবেলায় আমিও তো গ্রামে ছিলাম। শুভর ভালো লাগবে, আমি বলছি, ও ভালো থাকবে। তা সত্যি, সে বিয়ের পর নাগরিক কোলাহল থেকে দূরে গ্রামের প্রকৃতির সুরে নিজের হৃদয়ের সুরটি মিলিয়ে নিতে পেরেছিল। সহায় ছিল কাকা কাকিমা আর ঘরের কিষান মাহিন্দার, গরু বাছুর গাছপালা, সব মিলিয়ে শুভমিতা বড় সুখে ছিল। ভূষণ বাগদি আর নাড়ু বাউরি ওকে ছোট মা বলে ডাকত। ওদের কাকা বলে ডাকত সুকান্ত দেখা দেখে শুভমিতা। ওই দুজনকে কিষানি ভাগ চাষে বহাল করেছিলেন সুকান্তর বাবা অবিনাশ ঘোষ। তখন সুকান্তর জন্ম নেই,
আর শ্যামবাগ দিকে মাহিন্দারিতে সুকান্তর কাকা পরমেশ ঘোষ বহাল করেন। তখন সুকান্তর বাবা মারা গেছেন। শ্যাম ওদের বাড়িতেই খেয়ে পড়ে মানুষ। সুকান্তর কাকা শ্যামেরও বিয়ে দেন, ঘরও করে দেন ওদের কদমগড়ের পাড়ে জায়গা দিয়ে। সুকান্তর বিয়ে যেমন ওর কাকা কাকিমা দিয়েছেন, তেমনি ভূষণ আর নাড়ুও দিয়েছে। জিনিসপত্র আনা নেওয়া, মাছ ধরা, শামিয়ানা খাটানো, হাট বাজার করা, বিয়ের 90% কাজ ওরা দুজনেই করে দিয়েছে। 27টা বছর কখন মহাকালের স্রোতে গড়িয়ে গেল। কাকা কাকিমা, ভূষণ, নাড়ু সবাই হারিয়ে গিয়েছে কালের গর্ভে। সব সুখ আনন্দ বুঝি তারা সঙ্গে নিয়ে চলে গিয়েছে। কিন্তু মনে হয় এই তো সেদিন ফুল সাজানো ট্যাক্সি করে শুভমিতা এসে নেমেছিল গ্রামের বাড়ির হাই স্কুল মাঠে। সুকান্তরী চাদরে ওর শাড়ির খুঁট বাঁধা, মাথায় শোলার টোপর, চন্দন চর্চিত মুখমণ্ডল, কি এক সুখের আভাস লজ্জারাঙা মুখে। সুকান্তর সঙ্গে শুভমিতা পালকিতে উঠে বসেছিল। গ্রাম ঘোরানো হবে। রায়বেশের কসরতের সঙ্গে সঙ্গে ঢোলক সানায়ের ঐক্যতানে সম্মিলিত ছেলে বুড়ো এমনকি মেয়েরা পর্যন্ত তাদের ঘিরে হইচই জুড়ে গ্রাম ঘুরেছিল। কালী মন্দির, দুর্গা মণ্ডপ, শিবতলা, মনসা থান সর্বত্র গড় হতে হয়েছিল নববধূকে। ওটাই নিয়ম। নতুন সংসারে প্রবেশের আগে গ্রামের দেবদেবীদের আশীর্বাদ নিতে হয়, পরে গ্রামের বয়োজ্যেষ্ঠ আত্মজনের প্রণাম সারতে হয় অষ্টমঙ্গলার মধ্যে। ছবির মতো সেসব দৃশ্য শুভমিতার চোখে ভাসছে। ছাতনাতলায় বরবধূকে দিয়ে হাঁড়ি নাড়ানো হলো। পাড়াতুতো দেওর, ননদ, বয়স্ক শাশুড়ি, স্থানীয় মহিলারা পর্যন্ত মজা করে সরা লুকিয়ে রাখছিল। সুকান্ত হাঁড়ির মুখ থেকে সরা নামালেই নিমিষে তার ছোঁ দিয়ে কেউ না কেউ লুকিয়ে ফেলছিল। হাঁড়ির মুখ ফাঁকা রাখা চলবে না। নববধূকে সেই সরা ছিনতাইবাজের হাত থেকে উদ্ধার করে ঢাকা দিতে হয় সরার মুখ। হুল্লোড়ে মাতিয়ে দিয়েছিল সকলে। মনে পড়ে বৌভাতের দিন নীল বেনারসির জড়িতে ঝকঝকে নতুন বউ শুভমিতা পায়েস পরিবেশন করেছিল সর্বাগ্রে। গোধূলি লগ্নে কাঁসার বগি থালা নিয়ে শিবভাষা পুকুরের ঘাটে 1 বিঘা জলে নেমে ওরা কাঁসা হারানো অনুষ্ঠানকে মেতেছিল। পাড়ার শাশুড়ি ননদীদের ফরমাস মতো বরবধূ দুজনে পুকুরের দিকে পিছন ফিরে দাঁড়িয়ে মাথা পার করে 2টো এঁটেল মাটির ঢিল ফেলেছিল। কোথায় ফেলবে? কাছে না দূরে, কাছে না দূরে বলতে বলতে ওরা ছুঁড়ে দিল ঢিল মাথা পার করে। ঢিল কাছে পড়লে সন্তান আসবে তাড়াতাড়ি, আর দূরে ফেললে দেরিতে। দুজনের ঢিলই পড়েছিল কাছেই। এই নিয়ে ফুলসজ্জার রাতে সুকান্ত ওর কানের কাছে ফিসফিস করে বলেছিল, দুজনের ঢিলই কাছে পড়েছে। বলতে বলতে বাহুবন্ধনে ওকে বেঁধে ফেলে সুকান্ত। লজ্জারাঙা শুভমিতা শুধু বলে, যা। তারপর নিজেকে সঁপে দেই সুকান্তর লোমশ বুকে। কি ঘ্রাণ, কি মোহময়! সুকান্তকে গায়ে আতর মেখেছিল নাকি ওর গায়ের গন্ধ? পরম স্বস্তিতে সুখে শুভমিতার হৃদয় তখন সবুজ, গাঢ় সবুজ। শিলাবৃষ্টি শেষে এখন মেঘ ঝরছে অজোর ধারায়। বিদ্যুতের আলো আসেনি। রান্না শেষ করে ফেলেছে পারুল। শুভমিতার উদ্দেশ্যে সে বলল, কাকিমা ভাত বাড়ি তাহলে? বেশ। বারান্দা থেকেই ছোট্ট উত্তর দেয় শুভমিতা। এখনো ও ফেলে আসা সোনার খাঁচায় সুখ পাখিকে আদর করছে। স্মৃতির মধ্যে জমা হয়ে আছে এই গ্রামের সঙ্গে জড়িয়ে থাকা কত ছবি, কত সুখ পাখি মিষ্টি ঠোকর দিচ্ছে তাকে। বিয়ের প্রথম 3টি বছর ওর দিনগুলি কেটেছে এই গ্রামের সংসারে। কাকা কাকিমার স্নেহে যত্নে ওর মন ভরে গিয়েছিল। সুকান্ত চাকরিস্থল থেকে শুক্রবার ফিরত। প্রতি সপ্তাহে এসে নবীন হয়ে ধরা দিত শুভমিতার কাছে। শহরে চাকরি করলেও গ্রাম ছিল সুকান্তর অতি প্রিয়। শুভমিতাকেও কতবার বলেছে, এ গ্রামের আলো ছায়া জল হাওয়া মেখে বড় হয়েছি, এখানকার মতো সুখ আমি কোথাও পাই না। মনীষ মাহিন্দার গরু বাছুর চাষের কাজ সব কিছুতেই ওর ছিল স্বতঃস্ফূর্ত উৎসাহ। মুঠিয়ানা সংক্রান্তিতে ও মুঠি আনতে যেত খুশি মনে।
সকালে স্নান সেরে চন্দনের টিপ পরে নামাবলি কেঁদে জল ভরা ঘটি শাঁখ সিঁদুর নিয়ে চলে যেত মাঠে। ধান গাছে নামাবলি জড়িয়ে সিঁদুর লাগিয়ে মাথায় করে নিয়ে শাঁখ বাজাতে বাজাতে ফিরত সে। শুভমিতা প্রতিবারই মুঠি আনার পর বলেছে, কে বলবে তুমি একজন বিই? তোমার অফিসের লোক দেখলে তাদের সাহেবকে চিনতেই পারবে না। সুকান্ত হাসত, বলতো, আরে আমি তো আগে চাষির ঘরের ছেলে, তারপর তো অফিসের সাহেব নাকি। ওর কথায় তৃপ্তি ঝরে পড়ত, তার ঢেউ এসে লাগতো শুভমিতার বুকে। নবান্নের সময় সে কি ধুম! তখন কলের চিঁড়ে ছিল না, চিঁড়ে কুটে দিত পাশের রানীনগরের ভূঁইয়া বাড়ির মেয়েরা। নবান্নের আগে নতুন ধান নিয়ে চিঁড়ে কুটে এনে হাজির হতো তারা। মজুরি তো পেতই, সঙ্গে পেত নবান্নের নিমন্ত্রণও। কিষান মুনিশ মাহিন্দার ছেলেপুলে বউ বিটি নিয়ে পাক পারত সব গেরস্ত ঘরেই। ওই দিন পরিবেশনের ভার সুকান্ত ও শুভমিতার, তদারকিতে কাকা কাকিমা। কাকা হাঁকতেন, সুকান্ত পাতা দে, বৌমা আগে নবান্নের প্রসাদ দিয়ে দাও। প্রসাদ খাওয়া হলে দেওয়া হতো চালগুঁড়ি, কলা, গুড়, দুধ, তারপর চিঁড়ে, দই, মিষ্টি। হইচই জুড়ে দিতেন কাকা, সুকান্ত চিঁড়ে আন রে, বৌমা তুমি দই আনো, গিনি তুমি বোঁদে দিয়ে দাও। খা বেটারা, পেট ভরে খা। হুই আর দিও না গো ছোট বাবু, আর খেতে লারবো গো। কেন আর নিবি না কেন? চিনে না পারিস দই নে, মিষ্টি নে। কাকার আন্তরিকতা উপচে পড়ত। স্মৃতি যেমন সুখে ভাসায়, তেমনি বেদনাতেও বিদ্ধ করে। স্মৃতির ছবিগুলোর মধ্যে যতক্ষণ মগ্ন থাকা যায় ততক্ষণ সুখ, সেখান থেকে বেরিয়ে এলেই বেদনার মনে দাগা লাগে। তখন অভিমানী মনে প্রশ্ন জাগে, কে দিয়েছে হেন সাপ, কেন ব্যবধান? আজ কোন অভিশাপ অতর্কিত হানা দিয়ে শুভমিতা ও সুকান্তর মধ্যে দুস্তর ব্যবধান রচনা করে দিল? কেন প্রিয় হারিয়ে ক্রঞ্চকে গভীর দুঃখে চোখের জলে ভাসতে হয়? হে নিষাদ, হে মৃত্যু, তুমি কি নিষ্ঠুর! এসো কাকিমা, ভাত বেড়েছি, খেয়ে নাও। শুভমিতা ভেজা চোখ মুছে নিল, কান্নার ঢেউ গিলে যথাসম্ভব স্বাভাবিক গলায় সাড়া দিল, যায় মা। শ্রীপুরের বাড়িতে আর থাকা যাবে না, থাকতে দেবে না মেয়েরা। শুভমিতাও থাকতে পারবে না। সুকান্তর মৃত্যুর পর শ্রাদ্ধ শান্তি চুকে গেলে অফিসের পাওনা টাকা পয়সার জন্য কিছুদিন দৌড়ঝাঁপ করতে হয়েছিল। মাসখানেক এক নাগারে ওর কাছে ছিল 2 মেয়ে, তারপর পালা করে একজন থাকছিল মায়ের কাছে। বড় সাধ করে যত্ন করে শ্রীপুরের বাড়িটা শুভমিতা সাজিয়েছিল। বসবার ঘরে কতগুলি ছবি টাঙিয়েছিল শুভমিতা, ওর প্রিয় মানুষদের ছবি, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত এবং জীবনানন্দ। সেই সঙ্গে ইষ্টদেব ঠাকুর রামকৃষ্ণ, মা শারদা ও বিবেকানন্দ। সুকান্ত টাঙিয়ে রেখেছে আরও 3খানা ছবি। একটা সুকান্তর বাবার, মধ্য যৌবনে মাত্র 40-এই এপারে স্থিতি ফুরিয়েছে। সুকান্তর মায়ের ছবি তার পাশে, যার বয়স থেমে আছে মাত্র 30-এর বর্ডার লাইনে। আর সুকান্তর একটি ছবি বাবা ও মায়ের ছবির মাঝখানে। মা বাবা স্বল্পায়ু বলে সুকান্তর মনে একটি আশঙ্কা গেঁথে গিয়েছিল, সেও হয়তো বেশি দিন বাঁচবে না। বয়স 40 ছুঁতেই তাই ও একটা ছবি তুলে টাঙিয়েছিল বাবার ছবির পাশটিতে। ও তখন বলেছিল, 40 তো হলো, কখন যে চলে যাব। মা বাবার ছবির মাঝে বাবার মতোই বয়সটা 40-এ থামা থাক। ও কথা শুনে সেদিন শুভমিতার বুক ভয়ে কেঁপে উঠেছিল। ইদানিং সুকান্তর ব্লাড সুগার বেড়ে গিয়েছিল, কিন্তু খাবারের কোনো সংযম ছিল না। নিষিদ্ধ খাবার হামেশাই খেয়ে ফেলত। সুগার তার ফলে নিয়ন্ত্রণে থাকতো না। অফিস থেকে ফিরে প্রায়ই সন্ধ্যাবেলা শুয়ে থাকতো। শুভমিতা ওর কাছে বসে মাথা হাত পা টিপে দিত। সুকান্তর দীর্ঘশ্বাস পড়ত, বলতো, আর বোধহয় বাঁচব না।
শুভমিতা ওর মুখে হাত চাপা দিত, বলতো, ছি, ওরকম অমঙ্গলের কথা বলো না গো, আমার বড় ভয় করে। সুকান্ত তার উত্তরে শুভমিতার হাত দুটো নিজের দুহাতের মধ্যে চেপে ধরত, বলতো, ভয় কি, তোমার মেয়েরা তোমায় দেখবে। শুভমিতার চোখ জলে ভরে উঠত। এসব কথা ভাবতে গিয়ে আজও ওর চোখ জলে ভিজে উঠল। ওই ছবি সুকান্ত শুভমিতার দিকে তাকিয়ে থাকে সব সময়। স্মৃতি এখন তাকে তাড়া করে ফিরছে। কত সুখস্মৃতি জমে আছে এই বাড়িটার মধ্যে। দুঃখ, সুকান্তর ছবি এখন ওকে দুঃখে ভাসায়। এখানে কেবল পারুল আর শুভমিতা। ঘরদোর সব কেমন খাঁ খাঁ করছে। মেয়েদের বিয়ে হয়ে গেলে কিছুদিন বাড়িটা কেমন ঝিম মেরেছিল, ধীরে ধীরে তা স্বাভাবিকও হয়ে এসেছিল। কিন্তু সুকান্ত চলে গিয়ে সব শূন্য করে দিয়েছে। এক নিরালম্ব শূন্যতায় শুভমিতার চারপাশ ফাঁকা হয়ে গিয়েছে। কোনো কিছুতেই ফাঁক পূরণ হচ্ছে না। এখানে থাকলে শুভমিতা হয়তোবা পাগল হয়ে যাবে। মেয়েরা ঠিক করেছে ওদের কাছে থাকতে হবে শুভমিতাকে, পাকাপাকি। পেনশন চালু হতে, গ্র্যাচুইটি, লিভ স্যালারি, অন্যান্য সব পাওনাগন্ডা হাতে পেতে 7 মাসের অধিক গেল। এখন মোটামুটি এদিকটার কাজ শেষ হয়ে এসেছে। 2 জামাই, তিস্তা, তোরসা সকলের মিলিত সিদ্ধান্ত এই বাড়ি রেখে বোঝা টানা যাবে না। গ্রামের যে বাড়ি, বাপ ঠাকুরদার ভিটে মাটি, জমি জিরে, পুকুর গড়ে আছে, থাক। ওসব রয়ে সয়ে বিক্রি করতে হবে। ওরা ঠিক করেছে ভিটেতে তাদের ঘরখানা, বিঘে 2 জমি, 2-1টা পুকুরের অংশ বলাইকে দিয়ে দেবে। বাকিটা সময় নিয়ে বিক্রি করবে। বলাই নিজের লোকের মতোই সব কিছু দেখাশোনা করছে। অন্তত অন্য কেউ দখল করে যে নিতে পারবে না, এই বিষয়ে তারা নিশ্চিত। গতকাল তিস্তা এসেছে দুপুরে ট্রেনে। জিনিসপত্র বাঁধাবাঁধি হচ্ছে বেশ কিছুদিন ধরে। এখানে সুকান্তর সহকর্মী পরেশবাবু কাছাকাছি থাকেন। উনি দায়িত্ব নিয়েছেন আসবাবপত্র, অন্যান্য জিনিসপত্র মিনি ট্রাকে পাঠিয়ে দেবেন তিস্তার কলকাতার ফ্ল্যাটে। টুকিটাকি 2-4টে ওরা সঙ্গে নিয়ে যাচ্ছে। আজ দুপুরের ট্রেনে সেই যাত্রা। আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে পড়তে হবে ওদের। বাইরের ঘরে মা বাবার ছবির পাশে সুকান্তর ওই ছবি এখন ওর দিকে তাকিয়ে। শুভমিতা আকুল হয়ে প্রশ্ন ছুড়ে দেই ছবির সুকান্তর দিকে, বলো, এখন কোথায় যাবে তোমার মিতা? ভাসতে ভাসতে এবার সে কোন কুলে গিয়ে ঠেকবে? বলে দাও তুমি। ফুঁপিয়ে কেঁদে ওঠে শুভমিতা। কান্নার আবেগে সারা শরীর ওর কেঁপে কেঁপে উঠছে। কোন বন্দরে নোঙর বাঁধবে ওর জাহাজী জীবন, তা শুভমিতার অজ্ঞাত। শুধু জানে এ বাড়ি ছেড়ে, ওর নিজের হাতে একটু একটু করে সাজানো সংসার ছেড়ে ওকে যেতে হবে, যেতেই হবে। আরও ভালো সাহিত্যকর্ম পেতে লেখকদের অনুপ্রাণিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার করুন। ধন্যবাদ।